রক্তচোষা লিখেছেন অজেয় রায়। গ্রীষ্মের ছুটির শেষ দিক। আমি আর সুনন্দ বেড়াতে গেলাম ঘাটশিলায়। সুনন্দর মামার একটা বাড়ি আছে ঘাটশিলায়। কেউ বড় যায়টায় না, বন্ধই থাকে 12 মাস। একজন মালি বাড়ি আগলাই। সুতরাং ইচ্ছে ছিল নির্বিঘ্নে আড্ডা মারব, বেড়াবো। আমরা দুজনে কলেজে পড়ি। কলেজ বন্ধ। কলকাতার ভিড় আর হট্টগোল ছেড়ে এমন খোলামেলা প্রকৃতি রাজ্যে এসে মন আমাদের উড়তে লাগলো। ঘাটশিলা শহরটি তকতকে পরিষ্কার। বাড়িঘর, লোকজনের ঘেঁষাঘেঁষি নেই। শহরের বাইরে চারপাশে ধুধু পাথুরে মাঠ, কোথাও শালবন। একধারে পরপর কতগুলো জঙ্গলে ঢাকা ছোট ছোট পাহাড়। শহরের পাশ দিয়ে গেছে সুবর্ণরেখা নদী। চওড়া নদী খাতের ভিতর প্রকাণ্ড প্রকাণ্ড পাথরের চায়ের ফাঁকে হু হু করে জল ছুটে চলেছে। সুবর্ণরেখা ছাড়াও কয়েকটি ছোট ছোট পাহাড়ি নদী আছে ধারে কাছে। সুনন্দর মামার বাড়িটা শহরের প্রায় বাইরে, একটু নির্জন অংশে। ধলভূমগড় যাবার পিচ বাঁধানো চওড়া রাস্তাটা আমাদের বাড়ির সামনে দিয়ে গেছে। এই পথ শহর ছাড়িয়ে প্রান্তর ভেদ করে শালবনের গা ছুঁয়ে দূর দিগন্তে গিয়ে মিশেছে। তখন একটু একটু বর্ষা নেমেছে, গরম কমেছে। যদিও দিনের বেলা চড়া রোদ ওঠে, আমাদের কিন্তু পরোয়া নেই। দুটো সাইকেল জোগাড় করে দিনের বেলা টো টো করে ঘুরে বেড়াই। রাতে বিছানায় শুয়ে শুনতে পাই হায়নার এক এক হাসি। মালির বউ লক্ষ্মী রান্না করে দিয়ে যায়। ভাত, ডাল, তরকারি সে মোটামুটি রাঁধে, কিন্তু মাছ মাংস নিজেরাই বানাই। ভোরবেলা প্রায়ই হাজির হয় বুধন মাঝি। কোনোদিন সে আনে তাজা ফলমূল, মাছ, মুরগি বা ডিম, কোনোদিন মধু, কখনো বা কলসি ভরা টাটকা খেজুর রস। বুধন মাঝি সাঁওতাল, মাঝ বয়সী। আমাদের সঙ্গে তার বেশ ভাব হয়ে গিয়েছে। ও থাকে মাইল 3-4 দূরে এক গ্রামে। গ্রামের নাম মহুয়াডাঙ্গা। বুধন ঘাটশিলার বাজারে জিনিস বিক্রি করতে যায়। পথে আমাদের বাড়িতে বসে প্রায়ই খানিক গল্প করে নেয়। লোকটি চায়ের ভক্ত। চায়ের সময় এলে আমরা ওকে চা অফার করি। বুধন লাজুক লাজুক মুখে চোখ বন্ধ করে চায়ের কাপে চুমুক দেয়। মোটামুটি একই ছাঁচে কাটছিল দিনগুলো। হঠাৎ ঘটনার মোড় ঘুরে গেল। একদিন বুধন এলো ভোরে। কয়েকটা ডিম এনেছে বিক্রি করতে। লক্ষ্য করলাম তার মন ভারী বিষণ্ণ। সুনন্দ ঠাট্টা করল, কি বুধন, মুখ বেজার কেন? বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি? বুধন মাথা নাড়ল, তারপর কেমন ঝিম মেরে বসে রইল। বুঝলাম ব্যাপার কিছু গুরুতর। হয়তো ওর বাড়িতে কারো অসুখ বিসুখ করেছে। আমি সহানুভূতি দেখাই, বুধন বলো শুনি, হয়েছেটা কি? বুধন মুখ তুলে করুণ সুরে বলল, বাবু, আমার ভাইটারে মেরে ফেলবে, ঠিক মেরে ফেলবে। সে কি? বুধনের এক ছোট ভাই আছে শুনেছিলাম। তার বেশি কিছু জানতাম না, কিন্তু তাকে মারবে কে? কেন? একটু একটু করে বুধনের কাছ থেকে উদ্ধার করলাম সমস্ত ঘটনা। এক আশ্চর্য অবিশ্বাস্য কাহিনী। মহুয়াডাঙ্গায় নাকি রক্তচোষার আবির্ভাব ঘটেছে। মানুষের রক্তলোভী কোনো নিশাচর প্রাণী।
আর গ্রামের লোকের সন্দেহ বুধনের ভাই হচ্ছে এই রক্তচোষা। ঘটনা শুরু 4 দিন আগে। মহুয়াডাঙ্গায় এক উৎসব ছিল। রাত করে সবাই নাচ গান করেছে। তারপর যে যেখানে পারে শুয়ে পড়েছে। হঠাৎ নারী কণ্ঠের আর্তনাদ। অনেকে ছুটে আসে। বোকা মাঝির বউ জামফুল চেঁচাচ্ছে। কোলে তার 4 বছরের ছেলে। সবাই দেখতে পায় বাচ্চাটির গলার পাশ দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। গলায় ক্ষতচিহ্ন। এক চিলতে চামড়া যেন গোল করে কেটে নেওয়া হয়েছে। আর তলায় মাংসের মধ্যে ছোট্ট গর্তের মতো ফুটো। ক্রমাগত রক্ত বেরিয়ে আসছে ওই ক্ষত থেকে। জামফুল বলল যে সে আর তার ছেলে ঘুমোচ্ছিল ঘরের দাওয়ায়। হঠাৎ ছেলের কান্না শুনে উঠে দেখে এই কাণ্ড। এ কিসের কামড়? সবাই চিন্তিত হয়ে পড়ল। পরামর্শ করতে শুরু করল। ইঁদুর, ছুঁচো, সাপ টাপ? ওসব তো নয়। অভিজ্ঞ লোকেরা কাটা জায়গা পরীক্ষা করে জানালো। তবে কি কোনো পোকামাকড়? কেউ সঠিক বুঝতে পারে না। যা হোক, ন্যাকড়া পোড়া চাপা দিতে রক্ত আপাতত বন্ধ হলো। জামফুল আর একটা খবর দিয়েছিল। সে নাকি ছেলের কান্নায় ঘুম ভেঙেই দেখে বুনো সামনে দিয়ে হনহন করে হেঁটে যাচ্ছে। সেদিন কেউ বুনোকে নিয়ে মাথা ঘামায়নি। বুনো সম্বন্ধে গ্রামের লোকের সন্দেহ জাগল আরও 2 দিন পর, অর্থাৎ গত পরশু রাতে। ঢ্যাঙ্গা মাঝি বুনোর প্রতিবেশী। ঢ্যাঙ্গা ঘুমিয়েছিল তার খড়ের চালার নিচে খাটিয়া পেতে। এক সময় ঘুম ভেঙে ঘাড়ে হাত দিয়ে বোঝে চটচটে কি যেন। দেশলাই জেলে দেখে রক্ত বেরোচ্ছে। গায়েও শুকনো রক্ত লেগে আছে। সেই একই রকম ক্ষতচিহ্ন। রক্ত যেন থামতে চায় না। গ্রামের লোক আর ব্যাপারটাকে তুচ্ছ করে উড়িয়ে দিতে পারল না। কোনো চেনা জীবজন্তুর দাঁত বা নখের দাগ নয়। তাদের ধারণা হয়েছে এ নিশ্চয়ই কোনো পিশাচ বা দানর কীর্তি। সে ঘুমন্ত মানুষের দেহ ফুটো করে রক্ত চুষে নিচ্ছে। কে করতে পারে এ কাজ? একটা বিশেষ কারণে সবার বুনোর ওপর নজর পড়ল। বুধনের ভাই নামে বুনো, স্বভাবেও বুনো। সে ছোটবেলা থেকেই বাউন্ডুলে। একরোখা দুর্ধর্ষ প্রকৃতির। কতবার বাড়ি ছেড়ে চলে গেছে। মাসের পর মাস পাহাড়ে জঙ্গলে ঘুরেছে। কাজকর্ম চাষবাসে মন নেই। যত অদ্ভুত বিদ্যে শেখার ঝোঁক। ওঝাদের কাছে সাকরেদি করে মন্ত্রতন্ত্র টুকটাক শিখেছে অনেক। অতি বদরাগী। কারো সঙ্গেই সদ্ভাব নেই। বুধনের সঙ্গেও নয়। ঢ্যাঙার সঙ্গে বুনোর কদিন আগে ঝগড়া হয়েছিল। দুজনের বাড়ির সীমানায় একটা কলা গাছের দখল নিয়ে বুনো ঢ্যাঙাকে শাসিয়েছিল। ঢ্যাঙা বলেছে যখন তার বউ ঢ্যাঙার ঘাড়ের রক্ত বন্ধ করতে ব্যস্ত, তখন সে দেখেছে তার উঠোনে বুনো দাঁড়িয়ে। তার বাড়িতে এত রাতে বুনো এসেছিল কি করতে? গ্রামের লোক আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে। তাদের মতে রাতের বেলা বুনো নিশ্চয়ই দানো হয়ে মানুষের রক্ত চুষে খায়। গ্রামের মোড়ল বুনোকে এ বিষয়ে জিজ্ঞেস করতে সে দারুণ চটে যায়। বলে মিছিমিছি সবাই তার পেছনে লাগছে। এ ব্যাপারে তার কোনো হাত নেই। ঢ্যাঙার চিৎকার শুনে সে দেখতে গিয়েছিল ব্যাপারটা কি, কিন্তু গ্রামের লোকের বিশ্বাস হয়নি বুনোর কথা। ফুসফাস গুজগাজ আরম্ভ হয়েছে। বুনোই দায়ী। এ বুনোর কাজ। মহুয়াডাঙ্গার মানুষগুলোকে সে
এবার মেরে ফেলবে। ও আর মানুষ নেই, দানো হয়ে গেছে। কেউ বলছে তাড়িয়ে দে গা থেকে, কেউ বলছে মেরে ফেল পিটিয়ে। গল্প শুনে আমরা তো এমন কাণ্ডও সম্ভব? আমি প্রশ্ন করলাম, সত্যিই বুনো এরকম কাজ করতে পারে নাকি, তুই জানিস? বুধন বলল, আমি আড়ালে জিজ্ঞেস করেছিলাম ওকে। বুনো বলেছে আমি করিনি। মনে হলো ও মিছে কথা বলছে না। সুনন্দ বলল, বুধন, তোর ভাইকে কিছুদিনের জন্যে গ্রাম ছেড়ে চলে যেতে বল। একবার যখন সন্দেহ ঢুকেছে মাথায়, বারবার এরকম হলে হয়তো মরিয়া হয়ে গ্রামের লোক বুনোকে খুন করে বসবে। বুধন হতাশভাবে বলল, বলেছিলাম তাই, কিন্তু বুনো গ্রাম ছেড়ে যাবে না। কেন? ওই মেয়েটার জন্যে। কে মেয়ে? বুধন বলল, বুনো বিয়ে করেছিল, বউ মরে গেছে, কিন্তু 5 বছরের একটি মেয়ে আছে তার। মেয়েটি হতভাগ্য পঙ্গু। বছর 1.5 আগে পড়ে গিয়ে তার ডান পায়ে চোট লাগে। তারপর পাটা ক্রমশ শুকিয়ে সরু হয়ে যাচ্ছে, জোর নেই পায়ে, প্রায় সব সময় শুয়ে থাকে। বসে বসে হাতে ভর দিয়ে হিঁচড়ে হিঁচড়ে কোনো রকমে একটু আধটু নড়াচড়া করে। ওকে নাইয়ে খাইয়ে দিতে হয়। এক বুড়ি তার দেখাশোনা করে। মেয়ের ওপর বুনোর প্রচণ্ড টান। মেয়ের জন্যেই সে আজকাল বাড়ি ছেড়ে দূরে যায় না। দুনিয়ায় একমাত্র এই মানুষটিকেই সে ভালোবাসে। বুনোর ভয়, সে গ্রাম ছেড়ে চলে গেলে তার মেয়েকে মেরে ফেলবে লোকে। আমাকেও তার বিশ্বাস নেই। আবার মেয়ের সঙ্গে নিয়ে বাইরে কোথাও গেলে খোঁড়া মেয়েকে রাখবে কোথায়? সে সারাদিন মজুরি খাটতে গেলে মেয়ের যত্ন করবে কে? সুতরাং সে জেদ ধরেছে গ্রামেই থাকবে, তাতে যা হয় হোক। আমিও সুনন্দ মাথা ঘামাতে শুরু করলাম। বুনো যতই একগুঁয়ে বা রাগী হোক, স্রেফ সন্দেহের শিকার হয়ে তাকে মারা পড়তে দেওয়া যায় না। ওই অসহায় মেয়েটার ভাগ্যে তখন কি ঘটবে? এ কাজ কার? সত্যিই কোনো মানুষ পিশাচের, না কোনো জন্তু জানোয়ারের? গ্রামের অন্য কোনো শয়তান কি এই কীর্তি করে বুনোর ঘাড়ে দোষ চাপাচ্ছে? কেউ তো সচক্ষে দেখেনি বুনোকে রক্তপান করতে। এখন বুনোকে, তার মেয়েকে বাঁচায় কি করে? 2 বন্ধু প্রাণপণে বুদ্ধি হাতড়াতে থাকি। আমি বললাম, পুলিশে খবর দিলে কেমন হয়? সুনন্দ বলল, কোনো লাভ নেই রে, গ্রামের ঘরোয়া ব্যাপারে পুলিশ নাক গলাবে না। বললাম, তবু চেষ্টা করি, যদি যায় পুলিশ একটু ভয় টয় দেখিয়ে আসে, তাহলে চট করে বুনোর ক্ষতি করতে অন্যেরা হয়তো সাহস পাবে না। ইতিমধ্যে রক্তচোষার ব্যাপারটা থেমে যেতে পারে। সুনন্দ ঘাড় নাড়ল। পুলিশ যাবে না, স্রেফ গুজব শুনে 3-4 মাইল পথ ঠেঙিয়ে যেতে রাজি হবে না। উল্টে আমাদের ঠাট্টা করবে। হ্যাঁ যাবে, যদি খুন খারাপি কিছু হয় তারপর। তখন গিয়ে লাভটা কি হবে, ঘোড়ার ডিম? আমি রেগে গিয়ে বললাম। 3 জনে চুপচাপ বসে আছি। বুনোকে বাঁচাবার কোনো উপায় আমাদের মাথায় আসছে না। সুনন্দ বলে উঠল, ঠিক আছে, পুলিশ না যাক, আমরা যাব। মাঝে মাঝে ঘুরে আসবো ওই গ্রামে, বুনোর খোঁজ খবর করব। তাহলে গ্রামের লোক সাবধান হয়ে যাবে। কিন্তু একটা ছুতো চাই। হ্যাঁ, মুরগির খোঁজে যাওয়া যেতে পারে। বুধন, বুনোর মুরগি আছে? আছে, জানালো বুধন। বেশ, আমরা 2 জনে কাল মুরগি কিনতে যাব বুনোর কাছে। ওকে বলে রাখিস, আমাদের যেন আবার হাঁকিয়ে না দেয়। ওর ভালোর জন্যই যাচ্ছি কিন্তু।
বাইরের লোক বারবার বুনোর খোঁজে আসছে দেখলে এখন কেউ ওকে মারবার সাহস পাবে না, কারণ জানে বুনোর কিছু ঘটলে আমাদের তা নজরে পড়বে, এবং ঘটনাটা অস্বাভাবিক মনে হলে পুলিশের কাছেও খবর যাবে। আমাদের যুক্তি বুধনের পছন্দ হলো। সে খুশি মনে বিদায় নিল। সুনন্দ মহা উত্তেজিত। এক রহস্যময় রোমাঞ্চের গন্ধ পেয়ে সে উৎসাহে টকবক করতে লাগলো। আমার মনেও লাগলো তার ছোঁয়া, আর তার ফল কি বিচিত্র এক অভিজ্ঞতা। দুপুরবেলা আমি ও সুনন্দ সাইকেলে চেপে মহুয়াডাঙ্গা গ্রামের দিকে চললাম। আমাদের বাড়ি থেকে শহর ছাড়িয়ে মাইলখানেক গিয়ে ধলভূমগড় যাওয়ার বড় রাস্তা থেকে ডান পাশে এক সরু মেঠো রাস্তা বেরিয়ে গিয়েছে। ওই পথ মাইল 2 দূরে মহুয়াডাঙ্গায় শেষ হয়েছে। পথের দুপাশে প্রান্তরে বড় বড় পাথর পড়ে আছে। মাঠে গাছপালা খুব কম, মাঝে মাঝে কয়েকটা শুধু খেজুর, তাল বা বাবলা গাছ, আর এক নিঃসঙ্গ প্রাচীন বটগাছ দাঁড়িয়ে আছে অনেকখানি জায়গা জুড়ে। দূর থেকে মহুয়াডাঙ্গা গ্রাম দেখা যায়। গ্রামে অবশ্য বেশ গাছপালা, একটা পুকুর রয়েছে। এমন অসময়ে 2 শহুরে যুবকের আবির্ভাবে গ্রামের লোক অবাক হয়ে গেল। বনমাঝির বাড়ি কোনটা জিজ্ঞেস করতেই একজন দেখিয়ে দিল আঙুল বাড়িয়ে, কিন্তু তার চোখের অদ্ভুত চাহনিটা আমাদের নজর এড়ালো না। গ্রামে ঢোকার মুখেই বুনোর বাড়ি। একখানি মাত্র ছোট্ট মাটির ঘর, তাতে খড়ের চাল, তকতকে একফালি উঠোন। একটা প্রকাণ্ড শুয়োর বাড়ির সামনে মাটিতে গড়াচ্ছে, তার গায়ের ওপর 4-5টা ছানা। ঘরের বাইরে তেঁতুল গাছের ছায়ায় দড়ির খাটিয়াতে বুনো বসেছিল। পাশে তার মেয়ে শুয়ে। সাইকেলটা একটা গাছে ঠেস দিয়ে রেখে আমরা কাছে যেতেই বুনো উঠে দাঁড়ালো। শুয়োরটা ঘোঁত ঘোঁত করে পালালো। পেছনে পেছনে ছুটল তার বাচ্চারা। বুনোকে প্রথম দর্শনে ছ্যাত করে উঠল বুক। কি দুশ্মনের মতো চেহারা, রীতিমতো লম্বা, গিঁট পাকানো দেহ, মুখে অজস্র ভাঁজ, কাঁধ অবধি কালো কুচকুচে বাবরি চুল, ছোট ছোট চোখ দুটো কর্মচার মতো লালচে। সে ঘাড় কাত করে এক দৃষ্টে তাকিয়ে রইল আমাদের দিকে। আমি বললাম, তোমার নাম বুনো? হ। সুনন্দ বলল, আমাদের বুধন পাঠিয়েছে, আমরা মুরগি কিনতে এসেছি। মুরগি মাঠে চড়ছে, এখন ধরা যাবে না। বুনোর কণ্ঠস্বর ফ্যাঁসফেঁসে। ওর ভাবভঙ্গি দেখে বুঝলাম আমাদের আগমনে মোটেই খুশি হয়নি। নেহাত যেন ঠেকাই পড়ে আমাদের উপস্থিতি সহ্য করছে। ওর দাঁতগুলো বড় বড়, চওড়া হাঁ, দেখলেই মনে হয় লোকটা রাগী বেপরোয়া। আমি বেশ চটলাম মনে মনে। এমন খুনি চেহারার বেয়াদব লোকটার নিরাপত্তা নিয়ে ব্যস্ত হতে ভারী দায় পড়েছে আমাদের। ফিরে যাই। ওর বরাতে যা হবার তাই হোক, আমাদের বয়েই গেছে। কষ্ট করে এলাম এত দূর, এটাই ঢেড়। সত্যি কথা বলতে কি, লোকটাকে দেখে অবধি আমার মন বলছিল এর দ্বারা যে কোনো ভয়ঙ্কর কাজ করা সম্ভব। হয়তো গ্রামের লোকের ধারণাই ঠিক, বুধন তার ভাই সম্পর্কে দুর্বল, তাই অন্যদের কথা মানতে চাইছে না। সুনন্দ কিন্তু বুনোর ব্যবহারে দমল না। দিব্যি খোশমেজাজে বলল, বেশ, আমরা আবার পরশুদিন আসব। একটা মুরগি ধরে রাখিস। এখন একটু জল খাওয়া দেখি, বড্ড তেষ্টা পেয়েছে। বুনো নিঃশব্দে ঘরের ভেতর ঢুকে গেল।
আমাদের দৃষ্টি পড়ল খাটিয়ায় শোয়া ছোট্ট মেয়েটির দিকে। আহা, মুখখানি কি মিষ্টি! করুণ চোখে অবাক হয়ে দেখছে। তার একটি পা সরু, অক্ষম, শরীরও খুব রোগা। বড় মায়া হলো। সুনন্দ চাপা স্বরে বলল, অসিত, দেখ, অনেকে লক্ষ্য করছে আমাদের। কথাটা ঠিক। আড়াল আবডাল থেকে অনেক মেয়ে পুরুষ উঁকিঝুঁকি মারছিল। তাদের চোখে কৌতূহল। বুনো জল আনলো ঝকঝকে পিতলের ঘটিতে। আমরা জল খেলাম। যাবার সময় সুনন্দ চেঁচিয়ে বলে গেল, বুনো, আমরা পরশুদিন আবার আসব। প্রান্তরের মধ্যে দিয়ে ফিরে চলেছি। গ্রাম ছাড়িয়ে খানিক গিয়ে এক দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলাম। আসার সময় মহুয়াডাঙ্গা থেকে প্রায় মাইল খানেক দূরে মাঠের মধ্যে প্রকাণ্ড একটা বটগাছ দেখেছিলাম। সেই গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে। দীর্ঘ আকৃতি, পরনে গেরুয়া রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা। চোখে দূরবীন লাগিয়ে গাছের ডালে না জানি কি দেখছে। সুনন্দ বলল, প্রতাপ রুদ্র, ঝাউ বাংলোতে থাকেন। আমাদের পাড়ার একেবারে শেষ বাড়িটা হলো ঝাউ বাংলো। এই নাম স্থানীয় লোকদের দেওয়া। ঝাউ বাংলো অন্য বাড়িগুলোর থেকে বেশ খানিক তফাতে। বিরাট কম্পাউন্ডওয়ালা বাড়ি, উঁচু পাঁচিলে ঘেরা, ভিতরে প্রচুর গাছপালা। মস্ত লোহার ফটক থেকে বসত বাড়ি অবধি কাঁকড় ফেলা চওড়া রাস্তা। তার দুধারে আছে দুসারি ঝাউ গাছ। বোধহয় এই জন্যেই ঝাউ বাংলো নামের উৎপত্তি। ও বাড়ির বাসিন্দাদের চিনি না, শুধু জেনেছি প্রতাপ রুদ্র ওই বাড়ির মালিক। ঘাটশিলার স্থানীয় কাউকে বা কোনো চেঞ্জারকে ঝাউ বাংলোয় কখনো বেড়াতে যেতে দেখিনি। প্রতাপবাবুকে কয়েকবার মাত্র দেখেছি। খুব ভোরে কালো রঙের থ্যাবড়া মুখো বিশাল এক কুকুর নিয়ে মাঠে বেড়াচ্ছেন। ভদ্রলোকের নিজের চেহারাও চোখে পড়ার মতো। 6 ফুটের ওপর খাড়া শরীর, দোহারা শক্ত গড়ন, রোদে পোড়া ফর্সা রং, মাংসহীন লম্বাটে মুখ, চাপা পাতলা ঠোঁট, টিয়া পাখির মতো বাঁকানো নাকের নিচে পাকানো গোঁফ আর চিবুকে ফ্রেঞ্চ কাট দাড়ি। মাথায় কাঁচা পাকা ঘন চুল। পরনে থাকে হাঁটু অবধি ঝুলের পাঞ্জাবি ও পাজামা। তার গম্ভীর ধরন দেখলে নিজে থেকে আলাপ করার উৎসাহ জাগে না। শুনেছি ভদ্রলোক 2 বছর হলো বাড়িখানা কিনে এখানে বাস করছেন, তবে ঘাটশিলায় থাকেন না প্রায়ই। ওই বাড়িটা আগে ছিল এক জমিদারের সম্পত্তি। আরও শোনা যায় বাড়িটায় নাকি ছোটোখাটো এক চিড়িয়াখানা আছে, কারণ প্রতাপ রুদ্রের পশু পাখির বেজায় শখ। অনেক বিচিত্র জীবজন্তুর ডাক ভেসে আসে বাড়ির ভেতর থেকে, কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয় না ভেতরে। প্রতাপ রুদ্র সম্পর্কে আমাদের কৌতূহল জেগেছিল, কিন্তু মেটাবার সুযোগ পাইনি। এখানে কি করছেন ভদ্রলোক? আমি জানতে চাইলাম। সুনন্দ বলল, মনে হচ্ছে বার্ড ওয়াচার, পাখি দেখছে। যাদের এই নেশা থাকে যেখানে সেখানে ঘুরে বেড়ায় পাখির খোঁজে। ভদ্রলোক শুনেছি নানা রকম জীবজন্তু পোষেন। হ্যাঁ রে, বলল সুনন্দ, ওর সঙ্গে আলাপ করার ইচ্ছে আছে, ইন্টারেস্টিং লোক। প্রতাপ রুদ্র একবার ঘাড় ফিরিয়ে দেখলেন আমাদের, তারপর আবার দূরবীন চোখে লাগালেন। সাইকেলে পাশাপাশি চলেছি। বললাম, হ্যাঁ রে সুনন্দ, বুনো লোকটাকে কেমন লাগলো? নিরীহ মানে সত্যি নির্দোষ মনে হয় কি?
নিরীহ মোটেই না, সুনন্দ জবাব দিল। তবে দোষী না নির্দোষ এক্ষুনি বলা শক্ত। অর্থাৎ বুনোর হাবভাবে সুনন্দরও ধোঁকা লেগেছে। বিকেলে খরস্রোতা নদীর ধারে অনেক দূর বেড়াতে গেলাম দুজনে। ধলভূমগড়ের রাস্তাকে আড়াআড়িভাবে কেটে খরস্রোতা বয়ে চলেছে। রাস্তা গেছে নদীর ওপর সাঁকো দিয়ে। ক্ষীণকায় নদীর টলটলে জলে বড়জোর হাঁটু ডোবে। স্ফটিক স্বচ্ছ জলের তলায় নুড়ি, পাথর, বালি, ঝিনুক পরিষ্কার দেখা যায়। কখনো নদীর পারে পারে, কখনো বা ঠান্ডা জলের স্রোতে পা ডুবিয়ে অনেকটা হাঁটলাম। ফিরতে সন্ধে হয়ে গেল। সাঁকোর কাছাকাছি পৌঁছেছি। একটি লোক দ্রুত পায়ে সাঁকো পেরিয়ে চলে গেল। প্রতাপরুদ্র। আমাদের তিনি দেখতে পেলেন না। আমরা লক্ষ্য করলাম প্রতাপবাবু কিছুটা এগিয়ে ধলভূমগড়ের রাস্তা ছেড়ে মাঠে নামলেন। ওই তো মহুয়াডাঙ্গা গ্রামে যাবার পথ। স্বরঝোপের আড়াল থেকে দেখলাম সেই দীর্ঘকায় ঋজুদেহ ক্রমে ছোট হয়ে যাচ্ছে, কখনো বা উঁচু ঢিবির আড়ালে অদৃশ্য হয়ে যাচ্ছে। আলো কমে আসায় তাকে বেশি দূর অবধি নজর করতে পারলাম না। সুনন্দ প্রথমে কথা বলল। কি ব্যাপার, এই সময় ওইদিকে ভদ্রলোক চললেন কোথায়? ঠাট্টা করলাম। হয়তো নিশাচর পাখির খোঁজে যাচ্ছে, কিংবা সাঁওতাল গ্রামে হাড়িয়া খাবার অভ্যেস আছে। সাঁকোর রেলিংয়ে আমরা আরও ঘণ্টাখানেক বসে রইলাম। একটার পর একটা গান গাইলাম হেঁড়ে গলায়। শেষে গলা ধরে যেতে চায়ের তাগিদে উঠলাম। প্রতাপরুদ্র কিন্তু তখনও ফিরলেন না। পরদিন ভোরে বুধন এলো। বুধন জানালো গত রাতে নাকি আবার রক্তচোষার আবির্ভাব ঘটেছিল মহুয়াডাঙ্গায়। এবার সে হানা দিয়েছে ঘরের মধ্যে। তার শিকার এক যুবক। শেষ রাতে ঘুম ভেঙে দেখে বাঁ পায়ের বুড়ো আঙুলে অবিকল ওই রকম ক্ষত। তা থেকে রক্ত ঝরছে। ঘরের দরজা খোলা ছিল? সুনন্দ প্রশ্ন করে। না। আর জানলা? হ্যাঁ, একটা জানলা খোলা ছিল বটে। বুনোকে কেউ কি দেখেছে কাছে পিঠে? আমি জানতে চাইলাম। ওহো, তবে ঢেঙা বলছে বুনো কাল রাত অবধি জেগে বসেছিল তার উঠোনে। গাঁয়ের লোক ওকেই সন্দেহ করছে। বুধন বুকের মধ্যে মুখ গুঁজে বসে রইল। বেচারা ভাইয়ের বিপদের আশঙ্কায় বড় মুষড়ে পড়েছে। সুনন্দ বুধনকে জিজ্ঞেস করল, ওই যে ঝাউ বাংলো, ওর মালিককে চিনিস? চিনি, লম্বা পাড়া মানুষ, কুকুর নিয়ে ঘোরে। আচ্ছা, ওই বাবু কাল রাতে তোদের গ্রামে গিয়েছিল নাকি? কই না তো। উনি মহুয়াডাঙ্গায় গিয়েছেন কখনো? হ্যাঁ, গিয়েছেন অনেকবার। কি করতে যায়? চোখে নল লাগিয়ে পাখি দেখে। রক্তচোষার ব্যাপারে কিছু জানেন নাকি? তা তো জানি না বাবা, তবে একদিন দূর থেকে দেখেছি ঢেঙা মাঝির সঙ্গে কি সব কথা বলছিল। বুধন চলে যেতে সুনন্দ বলল, প্রতাপরুদ্র কাল রাতে মহুয়াডাঙ্গার দিকে গিয়েছিলেন, কিন্তু গ্রামে ঢোকেননি। কোথায় গিয়েছিলেন তবে? আশ্চর্য তো। আমি উত্তর দিলাম, হয়তো মাঠে মাঠে পায়চারি করেছেন। লোকটি বেশ রহস্যময়। সুনন্দ একটু মাথা নাড়ে। তখনও রোদের তেজ বাড়েনি। দুজনে বেড়াতে বের হলাম। ঝাউ বাংলোর সামনে দেখি প্রতাপরুদ্র প্রাতঃভ্রমণ সেরে ফিরছেন। হাতে চেনে বাঁধা সেই বিরাট কুকুর। সুনন্দ সোজা এগিয়ে গেল ভদ্রলোকের দিকে। অমনি বাঘের মতো কুকুরটা
গড় গড় করে উঠে চেনে টান দিল। থমকে দাঁড়ালো সুনন্দ। প্রতাপ রুদ্রকে উদ্দেশ্য করে বলল, নমস্কার, আমরা এখানে বেড়াতে এসেছি, আপনাকে প্রায়ই দেখি। এটা কি জাতের কুকুর জিজ্ঞেস করব ভাবি। রুদ্র স্থির চোখে কয়েক মুহূর্ত সুনন্দের দিকে তাকিয়ে থাকলেন। কি তীক্ষ্ণ দৃষ্টি! আবার একটু কৌতুকের আভাস রয়েছে যেন। সুনন্দর অবস্থা দেখে মজা পেয়েছেন। সুনন্দ কাঠের মতো দাঁড়িয়ে বারবার আড় চোখে কুকুরটাকে দেখছে। আপনি কুকুর ভালোবাসেন? ভরাট কণ্ঠস্বর। আগে হ্যাঁ। এটা ম্যাস্টিফ। ও, দারুণ কুকুর। আচ্ছা, আপনি তো অনেক জন্তু জানোয়ার পুষেছেন, দেখাবেন আমাদের? সুনন্দ আলাপ জমাবার চেষ্টা করল। প্রতাপ রুদ্রের মুখে কোনো আগ্রহ ফুটল না। আমাদের আর এক প্রস্থ আপাদমস্তক দেখলেন। তারপর বললেন, দেখাতে পারি, এক শর্তে। কি? মাত্র একবার দেখাবো, এবং আর কাউকে জুটিয়ে আনা চলবে না। কাউকে এ খবর বলাও চলবে না। লোকজন এলে আমার কাজের ক্ষতি হয়। বেশ, তাই হবে। সুনন্দ তৎক্ষণাৎ রাজি। আসুন। প্রতাপবাবু আহ্বান জানালেন। নেপালি দারোয়ান গেট খুলে দিল। আমরা ভেতরে ঢুকলাম। একজন পরিচারক এসে নীরবে প্রতাপবাবুর কাছ থেকে কুকুরটা নিয়ে বাড়ির দিকে চলে গেল। পরিচারকটি এদেশীয় নয়, দারুণ সন্ডামার্কা জোয়ান। কাকর বিছানো পথ ধরে চলতে চলতে রুদ্র জেনে নিলেন আমাদের পরিচয়। প্রতাপবাবু একটু ঠাট্টার সুরে বললেন, আমাদের কালেকশনে কিন্তু বাঘ সিংহ নেই, সবই ছোট জীবজন্তু। সাধারণত যেসব পশু পাখি কেউ পোষে না, আমি তাদের পোষ মানাবার চেষ্টা করি, ওদের চরিত্রের খুঁটিনাটি স্টাডি করি। আমরা বাগানের ভিতরে চললাম। বাগানের এক জায়গায় পরপর 15-16টা বড় বড় খাঁচা। খাঁচাগুলো তারের জালে ঘেরা, মাথায় খড়ের চাল। কোনোটাতে রয়েছে জন্তু, কোনোটাই পাখি। ঠিক কলকাতা চিড়িয়াখানায় যেমন দেখেছি তেমনি করে রাখা হয়েছে জীবজন্তু। প্রতাপরুদ্র একটার পর একটা খাঁচার সামনে দাঁড়িয়ে চিনিয়ে দিতে লাগলেন। লোকটির চেহারা ও কথা বলার ভঙ্গিতে জোরালো ব্যক্তিত্বের ছাপ। এক ফাঁকে তিনি বললেন, আমি বয়সে অনেক বড়, আশা করি তুমি করে বললে আপত্তি নেই। আমরা সরবে জানালাম, না না, আপত্তির কি আছে। প্রতাপরুদ্র দেখাতে থাকেন, এই এক জোড়া ডিঙ্গো, অস্ট্রেলিয়ার বুনো কুকুর, কিছুতেই পোষ মানে না, তবে আমি কিছুটা বাঘ মানাতে পেরেছি। তিনি পকেট থেকে বিস্কুট বের করে খাঁচার ভেতর ছুঁড়ে দিলেন। অনেকটা আমাদের দেশি কুকুরের মতন চেহারা। মেটে লাল রঙের ডিঙ্গো দুটো বিস্কুট খেয়ে লেজ নাড়তে লাগল। তারপর রুদ্র দেখালেন, এই হচ্ছে অস্ট্রেলিয়ার কোয়ালা। প্রাণীটি ঠিক যেন খুদে ভালুক। রুদ্র বললেন, এ কিন্তু ভালুক নয়, ভালুক স্তন্যপায়ী। এরা মার্সিউপিয়ান, অর্থাৎ পেটের তলায় থলিতে বাচ্চা বয়ে বেড়ায়, যেমন ক্যাঙ্গারু। একটা খাঁচার সামনে দাঁড়াতেই কালো সাদা নোমওয়ালা বেজি জাতীয় দুটো জন্তু দাঁত খিঁচিয়ে উঠল। রুদ্র বললেন, উদ্ভারিন, উত্তর আমেরিকার বেজি, খুব হিংস্র। এরপর দেখলাম মাদাগাস্কারের লেমুর ও স্লথ, আফ্রিকার বনবিড়াল, দক্ষিণ আমেরিকার ধেড়ে ইঁদুর এগুটি ইত্যাদি নানা অদ্ভুত জন্তু। তারপর পাখি, কত রকম রং বেরঙের পাখি, বেশিরভাগেরই নাম শুনিনি। কোনোটা ভারী সুন্দর শীষ দিচ্ছে,
গাছের ছায়ায় দাঁড়ের ওপর সরু চেনে পা বাঁধা এক কাকাতুয়া বসেছিল। তার গায়ের পালক ধবধবে সাদা, মাথায় হলদে ঝুঁটি, কালো বাঁকা ঠোঁট। আমরা কাছে যেতে চোখ পাকিয়ে তড়বড় করে পরিষ্কার গলায় বলতে লাগলো, গুড মর্নিং, গুড মর্নিং, নমস্কার, নমস্কার। রুদ্র বললেন, ও তাক বুঝে মানুষের ভাষা ব্যবহার করতে শিখেছে। রুদ্র হাত নাড়তে কাকাতুয়া বলে উঠল, বাই বাই। সুনন্দ প্রশ্ন করল, মিস্টার রুদ্র, এসব পশু পাখি আপনি জোগাড় করেন কিভাবে? কিনে আনি নানা দেশ থেকে, দু একটা নিজেও ধরেছি। আমাদের মাথার উপর ছোট্ট অদ্ভুত দর্শন একটা কালো রঙের বাঁদর গাছের ডালে লেজ পাকিয়ে মাথা নিচু করে দোল খাচ্ছিল। তার ভাঁটার মতো চোখ, মস্ত লেজ। আমি জিজ্ঞেস করলাম, এটা কোন দেশি বাঁদর? বাঁদর নয়, একরকম ভাম, ব্রাজিল থেকে এনেছি, নাম কিং কাজু। এমনই লেজে ঝোলার অভ্যাস একমাত্র সাউথ আমেরিকার প্রাণীদের মধ্যেই দেখা যায়। রুদ্র একবার শীষ দিতে কিংকাজুটি তড়াক করে নেমে এসে তার পিঠে চড়ে বসল। পরক্ষণেই লম্বা লাফে গাছে উঠে গেল। রুদ্র বললেন, আমি 2 মাস আগে সাউথ আমেরিকা থেকে ফেরার সময় কতগুলো স্পেসিমেন এনেছিলাম। তার মধ্যে এটাই সবচেয়ে ভালো পোষ মেনেছে। সুনন্দ উসখুস করছিল, এবার কথাটা পারল। মিস্টার রুদ্র, সেদিন আপনাকে মহুয়াডাঙ্গা গ্রামের কাছে দেখলাম, বাইনাকুলার দিয়ে কি যেন দেখছিলেন। রুদ্র জবাব দিলেন, পাখি দেখছিলাম। সুনন্দ বলল, জানেন ওই গ্রামে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। কি? রুদ্র ভুরু কোঁচকালেন। রাত্রির বেলা ঘুমন্ত লোককে কিসে যেন কামড়াচ্ছে। কি কামড়ায়? যখন কামড়ায় কেউ টের পায় না। ঘুম ভেঙে দেখে ক্ষতস্থান থেকে রক্ত পড়ছে। গ্রামের লোক খুব ভয় পেয়ে গেছে। কেন? ওদের ধারণা অলৌকিক কাণ্ড, মানে কোনো রক্তচোষা পিশাচ বা দানর কীর্তি। ও, সংক্ষিপ্ত উত্তর। প্রতাপবাবু বেশ গম্ভীর হয়ে গেলেন। তারপর অন্য কথাবার্তা বলতে শুরু করলেন, অর্থাৎ এ বিষয়ে আর আলোচনা করতে চান না। আপনি বুঝি অনেক দেশ ঘুরেছেন? তা ঘুরেছি। কোথায় কোথায়? ইউরোপের সব জায়গায়, তাছাড়া মিডল ইস্ট। আপনার কাছে গল্প শুনতে আসবো কিন্তু। সরি, এখন নয়, আপাতত কদিন আমি ব্যস্ত আছি। অত্যন্ত ঠান্ডা গলায় প্রতাপবাবু সুনন্দর আগ্রহকে থামিয়ে দিলেন। প্রতাপবাবুর ব্যবহার শেষ দিকে বেশ উড়ো মনে হলো। আমাদের বসতেও বললেন না। চিড়িয়াখানা দেখা হয়ে যেতে আবার সোজা গেট অবধি আমাদের এগিয়ে দিলেন। ফেরার সময় জিজ্ঞেস করলাম, কিরে সুনন্দ, কি বুঝলি? বুঝলাম যে প্রতাপবাবু মহুয়াডাঙ্গার ঘটনা জানেন, কিন্তু অন্যদের কাছে ফাঁস করতে রাজি নন। দ্বিতীয়ত, উনি এখন ব্যস্ত, আমি মন্তব্য করলাম।